বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজে যাত্রীদের দুঃস্বপ্নে পরিণত টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা। 10 মিনিটের রাস্তায় আমরা 3 ঘন্টা আছি। আগে 3 ট্রিপ চালাইতে পারতাম, এখন 1 ট্রিপ 2 ট্রিপ এরপর হয় না। এখানে জীবনের ঝুঁকি আছে। অসহায় মেয়র, ঠিকাদার প্রতিষ্ঠানের উদাসীনতাকেই দুষছেন সব পক্ষ। আমরা চিঠি দিয়েছি, যোগাযোগ করেছি, তারা শুধু মুখেই বলে। ঠিকাদারের অবশ্যই দুর্বলতা আছে, আমি এটা সম্পূর্ণ অস্বীকার করি না। দেখছিলেন বিশেষ শিরোনাম, সকালের সময়ে সঙ্গে আছি আমি শাফিন জাহিদ এবং আমি আফজাল হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর বারিধারায় ফুটপাতের চায়ের দোকানে বেপরোয়া বাস, নিহত 2 জন, চালক ও সহকারী পলাতক। কর্ণফুলী নদীর অবৈধ দখলে গত 1.5 দশকে কয়েক হাজার কোটি টাকা ক্ষতি দাবি, উচ্ছেদ অভিযান আরও জোরদারের আহ্বান বিশেষজ্ঞদের। নিরীহ মানুষকে হয়রানি না করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ, সাহসিকতার জন্য পুলিশ সপ্তাহে পদক পেলেন 349 জন। কুমিল্লায় বাসে আগুন দিয়ে মানুষ হত্যা মামলায় বেগম জিয়ার জামিন আবেদন খারিজ, নাইকো দুর্নীতি মামলায় 1 যুগ পর নথি চাওয়ায় আইনজীবীদের বাক বিতণ্ডা। এবং ফার্মার্স ব্যাংকের নতুন নামে যাত্রা গ্রাহকের আস্থা ফেরানোর সুযোগ, বলছেন অর্থনীতিবিদরা। নয়া কর্তৃপক্ষের অন্যতম চ্যালেঞ্জ ঋণের টাকা ফেরত পাওয়া। রাজধানীর বারিধারায় ফুটপাতের চায়ের দোকানে বাস ঢুকে পড়ে নিহত হয়েছেন 2 জন। বাসের চালক ও সহকারী পলাতক রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোররাত 3:45টার দিকে দেওয়ান পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে হঠাৎ রাস্তার পাশে থাকা একটি চায়ের দোকানের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই চা দোকানি শাহিন ও নিরাপত্তা কর্মী কবির মারা যান। তাদের বাড়ি বরিশাল ও ময়মনসিংহে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে বারিধারার এই জায়গায় টং দোকানটি চালাতো শাহিন। এ ঘটনায় গাড়ির চালক ও সহকারীকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। বাড়ি যাইছে, গাড়ি সব ধুমা হয়েছে গা। পরে কালি শুনলাম যে কালি টাস লাগে লাগছে, দড়ি আইসি আয়া দিয়ে মানুষ কিচ্ছু নাই গিয়া। এখানে একটা শব্দ হয়েছে, শব্দ হওয়ার পরে আমি ওইদিকে ফিরে দৌড় দিছি, দৌড় দিয়ে পাশে ফিরে দেখি কি এখানে ধুমো হয়ে গেছে, অন্ধকার, আর গাড়িটা উড়ে দিয়ে পড়ছে দোকানে। একজনের নাম হচ্ছে শাহিন। হ্যাঁ, ও বেসিক্যালি এই জায়গায় রাত্রে 8টার পরে একটা টং দোকানের মতো আছে, চার দোকানদারি করে রাত্রে 10টা পর্যন্ত। তারপর এখানে ভ্যান আছে, ভ্যানে এখানে ও ঘুমায় থাকে। আর আরেকজন মারা গেছে, সেটা হচ্ছে আমাদের সিকিউরিটি গার্ড, আমরা এই জায়গায় নিরাপত্তার জন্য রাখছি, তার নাম হচ্ছে কবির। টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা, এই 12 কিলোমিটার পথ পাড়ি দিতে 12 মাসে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। আর গাজীপুরবাসীর জন্য যেন গলার কাটা এই মহাসড়ক। একদিকে নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প, অন্যদিকে খানাখন্দ, সব মিলিয়ে যানজট আর ধুলায় অতিষ্ঠ জনজীবন। এই পরিস্থিতিতে খোদ মেয়রও নিজের অসহায়তার কথা বললেন। ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলার কথা স্বীকার করেও প্রকল্প পরিচালকের দাবি, দুর্ভোগ এখন কমে এসেছে। রাশেদ লিমনের রিপোর্ট। টঙ্গী থেকে গাজীপুর 12 কিলোমিটারের এই পথ পাড়ি দিতে 30 থেকে 40 মিনিট সময় লাগার কথা থাকলেও এখন লাগছে কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা, কখনো কখনো 3 থেকে 4 ঘন্টাও লেগে যায়। একসময় অবৈধ দখলে রাস্তা সরু থাকার কারণে যানজট হলেও এখনকার বিষয়টি উন্নয়নের বিড়ম্বনা। এজন্য ঠিকাদার প্রতিষ্ঠানের উদাসীনতাকেই দুষছেন এ পথে চলাচলকারীরা। 10 মিনিটের রাস্তায় আমরা 3 ঘন্টা আছি, রাস্তা জ্যামের কারণে আমরা গাড়ি চালাতে পারতেছি না। এখান থেকে এয়ারপোর্ট যেতে 1 ঘন্টা টাইম লাগে, এর ভিতরে আমরা এখন 5 ঘন্টা যেতে পারি না। আগে 3 ট্রিপ চালাইতে পারতাম, এখন 1 ট্রিপ 2 ট্রিপ এরপর হয় না। এছাড়া বিড়ম্বনায় আছেন গাজীপুর নগরবাসীও। ধুলায় বিবর্ণ এখন মহাসড়কের আশেপাশ এলাকা। স্বাস্থ্য ঝুঁকি তো আছেই, সেই সঙ্গে প্রকল্প এলাকায় চলাচলের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ভোগান্তি এখন তাদের নিয়তি। এখানে জীবনের ঝুঁকি আছে, তারপর বাচ্চা কাচ্চা, মহিলা, এরা তো আরো সমস্যা। নগরবাসী কিংবা এই পথে চলাচলকারীদের এমন দশায় অস্বস্তিতে স্থানীয় মেয়রও। মাত্র 19 কিলো রাস্তা, যেখানে 15 মিনিট সময় লাগার কথা, এখানে প্রায় 3-4 ঘন্টার সময় আপ ডাউনে চলে যায়। আমরা চিঠি দিয়েছি, যোগাযোগ করেছি, তারা শুধু মুখেই বলে।
তো বাস্তবে আমরা কাজটার কোনো সম্পূর্ণ দেখতে পাচ্ছি না। যদিও প্রকল্প পরিচালকের দাবি দুর্ভোগ আগের চেয়ে কমে এসেছে। এই ভোগান্তি আমি নতুন বলবো না, এবং এই ভোগান্তি নিরসনের জন্যই আমরা কাজ করতেছি। আমাদের ঠিকাদারের অবশ্যই দুর্বলতা আছে, আমি এটা সম্পূর্ণ অস্বীকার করি না। তো ওখানে আসলে গাড়ি ঘোড়া চালু রেখে সবগুলো কাজ করা আসলে 2020 সালের জুন নাগাদ গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজ শেষ হবে বলেও জানান তিনি। রাশিদ লিমন, সময় সংবাদ, গাজীপুর। কর্ণফুলী নদীর অবৈধ দখল শুধু নদীকেই ঝুঁকিতে ফেলেনি, গত 1.5 দশকে কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। বিশেষ করে জোয়ারের পানির পাশাপাশি বৃষ্টির পানি নামার পথ বন্ধ হয়ে যাওয়ায় নগরীতে যেমন জলাবদ্ধতার সৃষ্টি হতো, তেমনি দিনের পর দিন ডুবেছিল চাকতাই, খাতুনগঞ্জের ব্যবসা প্রতিষ্ঠান এবং গুদামগুলো। এ অবস্থায় চলমান উচ্ছেদ অভিযান আরও জোরদারের আহ্বান বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন কমল দে। 2014 সালে সর্বশেষ জরিপে কর্ণফুলী নদীর দুতীরে 2112টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছিল। আর এই গত কবছরে অবৈধ স্থাপনার সংখ্যা আরও বেড়েছে, যেগুলো এখনো তালিকাভুক্ত হয়নি। আর এই অবৈধ স্থাপনার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো বন্দরনগরী চট্টগ্রাম। নগরীর শাহ আমানত সেতু থেকে ফিরিঙ্গি বাজার হয়ে বারেক বিল্ডিং বাংলা বাজার ঘাট পর্যন্ত 10 কিলোমিটার এই পথে গড়ে উঠেছে হাজার হাজার স্থাপনা, যার অধিকাংশই করা হয়েছে কর্ণফুলী নদীর বিশাল অংশ দখল করে। দুটির অবৈধ দখলের কারণে ক্রমশ নাব্য সংকটে পড়ছিল খরস্রোতা এই নদী। নদীর তীর দখল করে যেমন বসতি স্থাপন করা হয়েছে, তেমনি গড়ে তোলা হয়েছে শিল্প কারখানা। যদি নাব্যতা হারিয়ে ফেলে তাহলে চট্টগ্রাম শহরের যে ড্রেনেজের যে একটা সিস্টেম আছে সেটা কিন্তু আর পানি যেতে পারবে না। যখন না যাবে তখন ফ্ল্যাশ ফ্লাড হবে, পুরো নগরটা একটা অকেজো ডাস্টবিনে পরিণত হয়ে যাবে। গত 1 দশক ধরে বর্ষা মৌসুমে নগরীতে জলাবদ্ধতার সমস্যা প্রকট আকার ধারণ করে। আর এই জলাবদ্ধতার সমস্যার জন্য বিশেষজ্ঞরা মূল সমস্যা হিসেবে চিহ্নিত করেন কর্ণফুলী নদীর দখলকে। 2010 সাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে আন্দোলন শুরু হলো। প্রভাবশালীদের হস্তক্ষেপে তা বারবার ভেস্তে গেছে। প্রচুর প্রভাবশালী এবং এদের বিভিন্নভাবে ক্ষমতাবান এবং ওই রাজনৈতিক প্রভাবে প্রভাবিত ছিল, সেই জন্য হয়তো দখল করা উচ্ছেদ করা যায়নি এতদিন। নদীর দুই তীরের জায়গা দখল করে তারা ক্ষান্ত হয়নি। দখল করে নাই পণ্যবাহী নৌকা এবং ট্রলার চলাচলের মাধ্যম চাকতাই এবং রাজাখালী খালের মুখসহ জোয়ারের পানি চলাচলের আশপাশের সবগুলো খাল। ফলে শুষ্ক মৌসুমও জোয়ারের পানিতে তলিয়ে যায় ব্যবসায়িক প্রাণকেন্দ্র চাকতাই, খাতুনগঞ্জ এবং আসাদগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকা। গত বর্ষা মৌসুমে পানিতে ডুবে এখানকার 500 কোটি টাকার পণ্য নষ্ট হয়েছে। সব জায়গায় পানি সয়লাভ হয়ে যেত, যার কারণে আমাদের কোটি কোটি টাকার পণ্য নষ্ট হয়ে যেত। ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে মিশেছে 87 কিলোমিটার দীর্ঘ কর্ণফুলী নদী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নিরীহ মানুষ যেন পুলিশের হাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে পুলিশ সপ্তাহ 2019 উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন মাঠে প্যারেড পরিদর্শন শেষে তিনি আরও বলেন, মাদক নির্মূল ও নিরাপদ সড়ক গড়ে তোলার কাজে অগ্রণী ভূমিকা রাখতে হবে তাদেরকে। সাহসিকতার জন্য 349 জন পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী। দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তায় অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করা শতাব্দীর ঐতিহ্যবাহী বাহিনী বাংলাদেশ পুলিশ। ৭১-এর 25শে মার্চ সর্বপ্রথম এই বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে রাজারবাগে। ঐতিহাসিক এই রাজারবাগে পুলিশ সপ্তাহ 2019 উদ্বোধন অনুষ্ঠানে আসেন সরকার প্রধান শেখ হাসিনা। পুলিশ সপ্তাহ উপলক্ষে সারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে 11টি কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এবারের পুলিশ সপ্তাহে প্যারেডের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন পুলিশ সদর দপ্তরের এআইজি আবিদা সুলতানা। তার নেতৃত্বে পরিচালিত প্যারেডে অংশ নেয় সহস্রাধিক পুলিশ সদস্য। প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীকে জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়ে বলেন, নিরীহ কোনো জনগণ যেন পুলিশ দ্বারা নির্যাতন ও হয়রানির শিকার না হয়। আপনাদের হাতে কোনো নিরীহ জনগণ কেউ যেন নির্যাতনের শিকার না হয় বা কোনো রকম হয়রানির শিকার না হয়, বরং কোনো হয়রানি হলে সাধারণ মানুষকে রক্ষা করা এটাই আপনাদের কর্তব্য।
এটাই জনগণ আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে। জঙ্গি, সন্ত্রাস ও মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী পুলিশের প্রত্যেক সদস্যদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের আহ্বান জানান। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক নির্মূলে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। পুলিশের প্রত্যেক সদস্যের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে এবং জনবান্ধব পুলিশে পরিণত হবে, সেটাই আপনাদের কাছ থেকে আমি আশা করি। এর আগে 2018 সালে পুলিশ বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ রেকর্ড সংখ্যক 349 জনকে বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদকের ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পদক দেশের জন্য কাজ করতে আরো উৎসাহিত করবে বলে প্রতিক্রিয়ায় জানান পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখার জন্য যে আত্মপ্রত্যয়, সেই আত্মপ্রত্যয়ে কাজ করার জন্য উৎসাহিত করে এই পদক। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এই পদকে ভূষিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। এর পরবর্তীতে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় বাসে আগুন দিয়ে 8 জনকে পুড়িয়ে হত্যা মামলায় বেগম জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এদিকে নাইকো দুর্নীতি মামলার নথি নিয়ে টানা হেঁচড়া অব্যাহত রয়েছে দুদক ও বেগম জিয়ার আইনজীবীদের মধ্যে। এই মামলায় অভিযোগ গঠনের শুনানি 12 ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। দেখুন আমার করা একটি রিপোর্ট। বিএনপি জামায়াত জোটের অবরোধ চলাকালে বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে 8 জনকে হত্যা মামলায় 1.5 মাস আগে জামিন আবেদন করেন বেগম জিয়া। উচ্চ আদালতের নির্দেশনার পর সোমবার দুপুরে এই আবেদনের শুনানি হয় কুমিল্লার আদালতে। শুনানি শেষে বেগম জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন আদালত। লানেট কোর্ট ওনার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন। ওনার আবেদন নামঞ্জুর করে আগামী 25/2/2019 তারিখ 4 শুনানির জন্য রেখেছেন। এদিকে নাইকো দুর্নীতি মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 12 ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন আদালত। এদিনও মামলার নথি নিয়ে দুপক্ষের আইনজীবীদের বাকবিতণ্ডা হয়। 12 বছর পর মামলার নথি চাওয়া নিয়ে দুদকের আইনজীবী বলছেন বিচার কাজ বিলম্বিত করতেই অপচেষ্টা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। এই অন্যায়, এই অবিচার, এটা শুধু রাজনৈতিক কারণে, তাকে হেয় প্রতিপন্ন করার কারণে আজকে এই মামলা এখনো পরিচালনা করা হচ্ছে। এই মামলার বেগম খালেদাদের বিরুদ্ধে অভিযোগ নাই বললেই চলে। মওদুদ আহমদ সাহেব যে কথাগুলি বলছেন এবং কথাগুলি সঠিক না। হঠাৎ করে ওনারা আজকে এতদিন পরে ডিসচার্জ পিটিশন শুনানিকালে ওনারা বলছেন যে ওনাদেরকে কাগজপত্র প্রদান করতে হবে। আমরা বলেছি মামলাটাকে বিলম্বিত করার জন্যই এই সমস্ত দরখাস্ত দেওয়া হচ্ছে। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির ফলে রাষ্ট্রের 13,777 কোটি টাকা ক্ষতির অভিযোগে বেগম জিয়া, তৎকালীন আইনমন্ত্রী মওদুদ আহমদ সহ 11 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। বর্তমানে মামলাটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। উপজেলা নির্বাচনে যাচাই বাছাই করে গ্রহণযোগ্যদের মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মনোনয়ন ফর্ম সংগ্রহের প্রথম দিনে সাংবাদিকদের একথা জানান তিনি। এদিন 160টি ফর্ম বিক্রি করা হয়। এবারই প্রথম দলীয় প্রতীকে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। উপজেলা পরিষদ নির্বাচন আসন্ন, তাই সরগরম আওয়ামী লীগের দলীয় সভাপতির কার্যালয়। মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মনোনয়ন প্রত্যাশীদের ভিড় করতে দেখা যায় কার্যালয়ে। দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী প্রত্যাশীরা, তবে মনোনয়ন না পেলেও নৌকার পক্ষেই কাজ করার প্রত্যয় তাদের। সবাই সমর্থন করেছে, আমি 100% আশাবাদী। আমাদের মধ্যে দ্বিধা বিভক্তি নেই, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। মনোনয়ন না পেলেও আমি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের বাইরে যাব না, নৌকার বিপক্ষে যাব না। আশা করি আমি নৌকা পাবো। আওয়ামী লীগের চিন্তা চেতনা আদর্শকে ধারণ করে মানুষের কল্যাণে যে কাজ করেছি, আমার এলাকার মানুষ আমার সাথে রয়েছে। নাম প্রস্তাব করার পর দ্বিতীয় কোনো নামের প্রস্তাব আসে নাই, সে কারণেই একক প্রার্থী হিসাবে আমি এখানে এসেছি এবং ফর্ম সংগ্রহ করেছি। ফর্ম বিক্রির প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 1,500-এরও বেশি মনোনয়ন প্রত্যাশী আবেদন করলেও ত্যাগী ও যোগ্যদেরই অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এ সময় তিনি বিএনপিরও সমালোচনা করেন। যাচাই বাছাই করে আমরা এখানে মনোনয়ন দেব, তবে আমাদের দলের দীর্ঘদিনের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীরা অগ্রাধিকার পাবে। বিএনপি আসলে নেতিবাচক রাজনীতিতে গভীর
খাদের কিনারে চলে এসে এই অবস্থায় তারা বেসামাল হয়ে বেপরোয়া হয়ে যখন যা খুশি তাই বলছে, এখানে কোনো যুক্তি নেই, এখানে কোনো বাস্তবতা নেই। মনোনয়ন ফর্ম বিক্রি ও জমাদান কার্যক্রম চলবে 8 ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত। এবার 5টি ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী 10ই মার্চ প্রথম ধাপে 87টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। তিক্ত অতীত ভুলে ঘুরে দাঁড়াতেই পদ্মা নামে যাত্রা শুরু করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ফার্মাস, জানালেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে আসা অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ ঋণের টাকা ফেরত পেতে ও আমানত সংগ্রহে সবাইকে একসাথে কাজ করার পরামর্শ দিয়েছেন। আর অর্থনীতিবিদদের মতে দীর্ঘমেয়াদে গ্রাহকদের আস্থা ফেরাতে সার্বিকভাবে ব্যাংকের আর্থিক হিসেবে ইতিবাচক ফল আসতে পারে। বিস্তারিত হরিপদ সাহার রিপোর্টে। 2013 সালে অনুমোদন পাওয়া ফার্মার্স ব্যাংক পরিচালনা শুরুর 3-4 বছরের মাথায় নানা অনিয়ম ও ঋণ জালিয়াতিতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এক পর্যায়ে প্রতিষ্ঠানটি গ্রাহকের আমানতের টাকা ফেরত দেওয়ার সক্ষমতাও হারায়। ব্যর্থতা ও অনিয়মে সরাসরি জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে পদত্যাগ করতে বাধ্য হন ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ পরিচালনা পর্ষদের অন্য সদস্যরাও। এ ব্যাংক ঘিরে আর্থিক খাতের সংকট সমাধানে সরকারের হস্তক্ষেপে মূলধন যোগান দিয়ে গত বছর ব্যাংকটির 68% মালিকানায় আসে রাষ্ট্রায়ত্ত 5 প্রতিষ্ঠান সোনালী, জনতা, রূপালী, অগ্রণী ব্যাংক ও আইসিবি। এছাড়া বাকি অংশের মালিকানায় আছে আরও 4 আর্থিক প্রতিষ্ঠান। আমাদের ম্যানেজমেন্ট যে পরিবর্তন করছে এবং আমরা পরিবর্তন চাই, সেটার একটা অংশ হচ্ছে যে নাম পরিবর্তন। অতীতে যে বার্নিংগুলো, সেটা নতুন ম্যানেজমেন্ট এবং পর্ষদ এই জিনিসটাকে ডিজোন করতে চায়। 2018 সালে আমাদের নতুন ডিপোজিট এসছে 490 কোটি টাকা, ক্যাশ রিকভারি 600 কোটি টাকার কাছাকাছি। গ্রাহকদেরকে পেমেন্ট করেছি 2000 কোটি টাকা, যেটা আমরা রিকভারি এবং ডিপোজিট প্লাস আমার 715 কোটি টাকা নতুন ফ্রেশ পেড অফ ক্যাপিটাল। তারপর বন্ড রিলিজ করেছি 285 কোটি টাকা সাবস্ক্রাইব হয়েছে, এটাও ক্যাশ ফ্লোতে গিয়েছে। চেয়ারম্যান সাহেব সহ এমডি সাহেবকে আমরা বলেছি যে বিভিন্ন জায়গায় যে এই কাউন্সিলিং করা, তাদেরকে মিট দ্য বরোয়ার করা, মিট দ্য কাস্টমার করা, এবং এটা করছে এবং আমার মনে হচ্ছে যে জনগণের আস্থা ফিরে আসছে। ব্যাংকটির প্রধান কার্যালয়ে জোরে সোরে শুরু হয়েছে দাপ্তরিক স্ট্যাম্প, সিল, প্যাড সহ নানা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর নাম বদলের কার্যক্রম। জনবল নিয়োগেও কাজ শুরু করেছে সারা দেশে 57টি শাখায় বিস্তৃত ব্যাংকটি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যুক্ত হওয়ায় ব্যাংকটির প্রতি মানুষের আস্থা ফেরানোর সুযোগ তৈরি হয়েছে বলে মত অর্থনীতিবিদদের। ব্যাংকের উচিত হবে যে সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশ্নগুলো উঠেছে তার সবগুলোর ব্যাপারেই একটা গ্রহণযোগ্য ইতিবাচক উত্তর দেবার মতো অবস্থা তৈরি করা। তাহলে ধীরে ধীরে সে হয়তো তার নাম পরিবর্তনের প্রক্রিয়ার মাধ্যমে, অন্যান্য পরিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে সে একটা অবস্থায় যেতে পারতে পারে। 1.5 লাখ গ্রাহক নিয়ে ফার্মার্স ব্যাংকের আমানত সহ মোট দায় প্রায় 5200 কোটি টাকা। 2009 সালে মালিকানা এবং ব্যবস্থাপনা পরিবর্তনের মধ্য দিয়ে বেসরকারি খাতের ওরিয়েন্টাল ব্যাংক হয়ে যায় আইসিবি ইসলামিক ব্যাংক, কিন্তু গত এক দশকেও খাদে পড়ে যাওয়া ব্যাংকটি উঠে দাঁড়াতে পারেনি। এবার ফার্মার্স ব্যাংক নাম বদলে হওয়া পদ্মা ব্যাংক কতটুকু সফল হয়, সেটাই এখন দেখার বিষয়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলার 4 দিন পেরিয়ে গেলেও শেষ হয়নি প্রস্তুতি। রাস্তা তৈরির জন্য ইট বিছানোর কাজ চলছে। কোথাও কোথাও এখনও চোখে পড়ে বালুর স্তূপ। ধুলোবালিতে অতিষ্ঠ লেখক, পাঠক আর প্রকাশকরা। তবে 2-1 দিনের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দিল আয়োজক কমিটি। এবারের গ্রন্থমেলার পরিধি বেড়েছে, বিন্যাসেও এসেছে পরিবর্তন। তবে প্রাণের মেলায় ধুলোর আস্তরণ। অস্থায়ীভাবে রাস্তা নির্মাণে ইট বালু ব্যবহার করা হয়েছে, এতে মেলার বাতাসে ধুলোর পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি। বিড়ম্বনায় পড়েছেন লেখক, পাঠক ও প্রকাশক। প্রচুর ধুলো এবং সময় যত যাচ্ছে ততই কিন্তু ধুলোর মাত্রাটা বাড়ে। এক পর্যায়ে সন্ধ্যার দিকে অসহনীয় অবস্থা হয়ে ওঠে। এরা পানি হয়তো সকালে দিয়ে যায় আর হয়তো বা আসে না। এটা পানি যদি একটু ঘন্টাখানি পরপর দিলে একটু ভালো হয়। ধুলার কারণে অনেকে অ্যাজমা জাতীয় রোগে ভোগেন। আমিও পার্সোনালি এই ব্যাপারটার সাথে ইউজ টু না। এছাড়াও 4 দিন পেরিয়ে গেলেও সকল প্রস্তুতি শেষ করতে পারেনি আয়োজক প্রতিষ্ঠান। মেলা চলাকালীন সময় ইট বিছানোর কাজ চলছে। এ ধরনের সমস্যা প্রতি বছরই থাকে, তবে সমাধানে খুব তৎপর ভূমিকা নেই বলে অভিযোগ প্রকাশকদের। আমার স্টলের সামনে আমি যেন অন্তত পানি দিয়ে রাখি, সেটাও পারছে না, কারণ কর্তৃপক্ষ আমাদের যারা স্টল কর্মী আছে তাদেরকে তো 5 মিনিট আগে ঢুকতে দেওয়া হয়, তাদেরকে মিনিমাম 1 ঘন্টা আগে ঢুকতে দিলে তারা গুছিয়ে গাছিয়ে পানি যেন ছিটিয়ে তারা ঠিক পরিচয় করতে পারে।
এবারের গ্রন্থমেলার শিশু চত্বর শিশুদের উপযোগী করে যথেষ্ট জায়গা রেখে করা হয়নি বলে অভিযোগ অভিভাবকদের। আজকে ছুটির দিন না, ছুটির দিন হলে কিন্তু বাচ্চাদের আরো অনেক বাচ্চারা আসে, অনেক ভিড় হয়, তখন কিন্তু প্রবলেম হয়। ঠিক আছে, শিশুরা আরো দৌড়াদৌড়ি করতে পারবে, যদি স্পেস একটু বেশি হয় সেক্ষেত্রে আরো ভালো হয় আর কি। পরিসরটা আরেকটু বড় করে যদি খোলামেলা করা যেত বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য, এবং বিজ্ঞান ভিত্তিক কোনো যদি আয়োজন রাখা যেত সেক্ষেত্রে মনে হয় আরো ভালো হতো। নানা সমস্যার কথা আমলে নিয়ে মেলার আয়োজক কমিটির সদস্য সচিব দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। সামগ্রিক যে পরিপ্রেক্ষিত যে আয়োজন, সেই আয়োজনের তুলনায় খুবই কম। তবু আমরা দুঃখিত যে কিছু সমস্যা হচ্ছে, সেটা যাতে না থাকে এই 2-1 দিনের মধ্যে আমরা সমাধান করে ফেলবো। বিগত বছরগুলোর তুলনায় এবারের মেলা নান্দনিক হলেও ছোট ছোট সমস্যার সমাধানে আয়োজক প্রতিষ্ঠান দায়িত্বশীল ভূমিকা পালন করবে, এমনটাই সবার প্রত্যাশা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। 2 শিক্ষার্থীকে র্যাগিংয়ের দায়ে গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 6 শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বোর্ডের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গত 2রা জানুয়ারি রাতে একই বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের প্রথম বর্ষের রাজেশ ও মাহমুদুল নামের 2 শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে একটি মেসে ডেকে নিয়ে র্যাগ করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের 6 শিক্ষার্থী। এ ঘটনায় ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ছড়িয়ে দেয় তারা। পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এর বিচার দাবি করেন। বিষয়টি খতিয়ে দেখে সোমবার জরুরি সভায় অভিযুক্ত 6 শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় প্রশাসন। দেশের অন্যতম মাছ উৎপাদনকারী জেলা ময়মনসিংহ, কিন্তু গত 2-3 বছর ধরে মাছের তেমন দাম না পাওয়ায় লোকসানের মুখে খামারিরা। এ অবস্থায় মাছের খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে সরকারি নজরদারি এবং বিদেশে মাছ রপ্তানির দাবি তাদের। তবে মৎস্য কর্মকর্তারা বলছেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ না করায় এমন বিপর্যয়। সায়েম আকন্দের তোলা ছবিতে হারুনুর রশিদের রিপোর্ট। দেশে মাছের মোট চাহিদার অন্যতম যোগানদার ময়মনসিংহ জেলা। প্রতি বছর জেলার চাহিদার 4 গুণের বেশি মাছ উৎপাদিত হয় এখানে। সবচেয়ে বেশি মাছ উৎপাদন হয় ত্রিশাল, ভালুকা ও মুক্তাগাছা এলাকায়। গত অর্থবছরে ময়মনসিংহে প্রায় 4.5 লাখ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। বাণিজ্যিকভাবে মাছ চাষ করে ভাগ্য বদল করেছেন অনেকেই। তবে গত 2-3 বছর ধরে মাছের দাম কম থাকায় এবং খাবারের উচ্চমূল্য ও নিম্নমান নিয়ে বেকায়দায় পড়েছেন খামারিরা। মাছ চাষ এবং ব্যাংক ঋণ পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন তারা। এ অবস্থায় মাছের খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে সরকারি নজরদারি এবং বিদেশে মাছ রপ্তানি ও মাছ চাষে ব্যবহৃত বিদ্যুৎ বিল কমানোর দাবি জানিয়েছেন মাছ চাষিরা। খাদ্য দাম অনেক বেশি, যার কারণে আমরা ওইভাবে মাছ বিক্রি করলে ওই বিক্রির টাকা, মাছের টাকা উঠে না। মাছটা বিদেশে যেত রপ্তানি করা গেলে আবার পুনরায় এই মাছ চাষ দিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে ইনশাল্লাহ। সরকার যদি আমাদের কিছু ঋণ সুবিধা দিত, ঠিক আছে, তাহলে আমাদের মাছ চাষ করতে সুবিধা হইত। মাঠ পর্যায়ের মৎস্য কর্মকর্তারা বলছেন, সঠিক পদ্ধতিতে মাছ চাষ না করায় লোকসানের মুখে পড়েছেন খামারিরা। বাংলা মাছ 60 থেকে 70টা বা 50টা, কিন্তু আমরা অনেকেই কি করি, শতাংশে যতটুকু দেওয়ার কথা তার চেয়ে দ্বিগুণ হারে দিয়ে দিই, যার ফলে মাছটা প্রোডাকশন কম হয়, আমাদের খাদ্যের অপচয় হয়, যার ফলে আমরা লসে পড়ে যাই। জেলায় বাণিজ্যিক মাছের খামার রয়েছে 6,371টি, আর এর সাথে জড়িত প্রায় 1 লাখ চাষি। দেশের মোট মাছ উৎপাদনের 11 ভাগ উৎপাদন হয় এ জেলায়, আর পাঙ্গাসের মোট উৎপাদনের প্রায় 50 ভাগই হয় এখানে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের গাছগুলো ছেয়ে গেছে মুকুলে মুকুলে। আগাম মুকুলে আগে ভাগে আম পাওয়ার আশা চাষিদের। পরিবর্তিত আবহাওয়ায় আম নামানোর যৌক্তিক সময় নির্ধারণের দাবি জানিয়েছেন তারা। বাগানীদের দাবি গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস ফল গবেষকদের। হাবিবুর রহমান পাপ্পর তোলা ছবিতে রকিবুল হাসানের রিপোর্ট। শীত বিদায়ের আগেই চাঁপাইনবাবগঞ্জের আমের বাগানগুলোতে আসছে মুকুল। এবছর স্বল্প শীত, কুয়াশা ও মাটির গুণাগুণে প্রায় 1 মাস আগেই বাগান ভরে উঠেছে জনপ্রিয় লখনা, আমরুপালি, ল্যাংড়া সহ 250 জাতের আমের মুকুলে। তাই কীটপতঙ্গ থেকে মুকুল বাঁচাতে ব্যস্ত সময় পার করছে বাগানীরা। শুষ্ক মৌসুমে মাটি ও পানি দিয়ে বাড়তি যত্ন চলছে দিগন্ত বিস্তৃত আমের বাগানগুলোতে। এখন আমরা বীজ দিচ্ছি, আবার
মূল ধরার পর ফল আস্তে আস্তে বড় হবে। মুকুলের গোড়া শক্ত হবে বা মুকুল যেটা বাড়াইছে এখন টাইনা বাহির করবে, আপনার গেন দিতেছি। স্প্রে করা যাচ্ছে কি যে পোকা পুকুরি যেন না লাগে তার লেগে। গাছের গোড়াগুলো খুঁড়া হচ্ছে আর আপনার এই বীজ দেওয়া হচ্ছে যেন পোকা মাকড়ে যেন মুকুল গালায় না খেলে। জলবায়ুর গুণে আগাম মুকুলে আম পাওয়া যাবে প্রচলিত সময়ের আগে ভাগে। তাই বাগানীরা বলছেন জুন জুলাইয়ে আম নামানোর সরকারি সময় নির্ধারণ হলে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ী বাগানি উভয়ে। এই মুকুলটা সময়ের আগে যেহেতু আসছে, আমও কিন্তু আগে ধরবে। আর আম আগে ধরার কারণে এই আম যদি আমরা বিক্রি করতে যাই, ব্যবসায়ীরা আমরা দেখা যাচ্ছে যে ক্ষতিগ্রস্ত হব। সরকার নির্ধারিত টাইম দিয়ে দিলে আমরা টাইমের আগে বাজারজাত করতে পারি না আমটা, তখন আমাদের গাছের আম পাইকা পুরো নষ্ট হয়ে যায়। আপনার আগাম মুকুলের যত্নের ব্যাপারে পরামর্শের পাশাপাশি আম নামানোর সময় নিয়ে সতর্ক আছেন বলে জানান এই ফল গবেষক। যখনই আম হারভেস্টিংয়ের সময় আসবে, সেক্ষেত্রে আমরা যাতে কৃষকেরা মানে ঠিকমতো হারভেস্ট করতে পারে এবং তারা ঠিকমতো বাজারে সেটা নিয়ে যেতে পারে, আমরা সেই দিকে সজাগ রাখব। চাঁপাইনবাবগঞ্জের ২৯,৫০০ হেক্টর জমিতে 2,75,000 মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশের উৎপাদনের প্রায় 3 ভাগের 1 ভাগ। রাকিবুল হাসান, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। রাজধানীর মিরপুরে উত্তর কাফরুল, ইব্রাহিমপুর সহ আশেপাশের এলাকায় প্রায় 4 মাস ধরে চলছে পানির তীব্র সংকট। গত 2 মাস 1 ফোঁটা পানিও মিলছে না ওয়াসার লাইন থেকে। এলাকাবাসী জানান, বারবার আঞ্চলিক ওয়াসা অফিসে অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি। আর ওয়াসা বলছে, জায়গার অভাবে নতুন পানির পাম্প বসানো যাচ্ছে না। এ যেন পানি নয়, সোনার হরিণ পাওয়ার মতো বিষয়। বলছি রাজধানীর মিরপুরের উত্তর কাফরুল ও ইব্রাহিমপুরের বাসিন্দাদের কথা। গত কয়েক মাস ধরে দিনে কিংবা রাতে ওয়াসার লাইন থেকে 1 ফোঁটা পানিও পাচ্ছেন না এই এলাকার মানুষ। তাই ওয়াসার গাড়ি থেকে পানি কিনে কিংবা দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করে কোনো রকমের দিন পার করছেন এই এলাকার মানুষ। প্রায় 4 মাস ধরে নিয়মিত ঘরে ঘরে পানির অভাব, পানি কিনে কিনে খাওয়া হচ্ছে, তাও সাপ্লাই দিতে পারছে না। এত এই পুরো এলাকাতেই উত্তর কাফরুল, ইব্রাহিমপুরের আশেপাশে সব এলাকায় পানি নেই। পানি টানিয়ে আনছি, দুহার অসুস্থ হয়ে গেছি পানি টানতে টানতে। আমরা কিছুই করতে পারতেছি না, আমরা যে হাত মুখটা দেবো সেটাও পারতেছি না। এখানে উত্তর কাফরুল 1 নম্বর পানির পাম্পটি দীর্ঘদিনের পুরনো হয়, এটি থেকে আর পানি তোলা যাচ্ছিল না। তাই ওয়াসা কর্তৃপক্ষ পানির পাম্পটি তুলে নিয়ে যায়। বিকল্প পানির ব্যবস্থা না করেই ওয়াসা পাম্পটি তুলে নিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। এই পাম্পটা কয়েকবারই সংস্কার করা হয়েছে, এখন যে অবস্থা, এটা সংস্কার আর করা যাবে না। অকেজ, এটা এখান থেকে অলরেডি সরাই নিয়ে গেছে। ইচ্ছা করলে একসেন এখানে বোরিং করতে পারে, আরেকটা বোরিং করতে পারে, কিন্তু তারা উঠায় নিয়ে গেছে। মূল কথা হলো আমাদের জায়গা দিতে বলতেছে, জায়গাই তো আমরা ব্যবস্থা করতে পারি। যার পানি নাই সে বুঝে যে পানির কি কষ্টটা। হ্যাঁ, ইভেন বাচ্চারা বাথরুমে যাওয়ার জন্য যে পানি, সেই পানিটুকু পর্যন্ত পাচ্ছে না। পাম্পটা নষ্ট হয়ে গেছে, এরা তো জানতোই যে পাম্পটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে পাম্পটা নষ্ট হয়ে গেলে পাম্পের একটা বিকল্প তো অবশ্যই করা উচিত ছিল। এ ব্যাপারে মিরপুর জোনের পানির পাম্পের দায়িত্বে থাকা ওয়াসার কর্মকর্তারা দায়সারা জবাব দেন। এই জোনটা সহকারী প্রকৌশলী হিসেবে আপনি ওই জায়গাটা, হ্যাঁ, মানে আপনারা যে পাম্পটা তুলে নিয়ে এসেছেন, না আমি আসলে এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। ওয়াসার হিসেবে রাজধানীতে দৈনিক পানির চাহিদা রয়েছে 225 থেকে 230 কোটি লিটার। এর মধ্যে মিরপুরেই পানির চাহিদা রয়েছে প্রায় 40 কোটি লিটার। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বরগুনা জেলা প্রশাসকের দোহাই দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে ভরাট করছে নির্মাণাধীন একটি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের স্থান। এতে হুমকিতে পড়ছে বরগুনার নতুন সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র শুভ সন্ধ্যা। তবে জেলা প্রশাসকের দাবি, কোনো অনুমতি দেননি তিনি। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরা ছিলেন রিপন মালি। সমুদ্র পাড় জুড়ে সবুজে ঘেরা ঝাউবন আর সাথেই বিস্তীর্ণ বেলাভূমি। বরগুনার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা নামের প্রকৃতির এই অপরূপ মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্রটিতে কেবলমাত্র আসতে শুরু করেছে পর্যটকরা। এরই মধ্যে এখানে হাজির হয়েছে দানব আকৃতির এই ড্রেজারটি। পর্যটন কেন্দ্রটির খুব কাছ থেকেই কাটছে বালু, আর সেই বালু নিয়ে ভরাট করা হচ্ছে উপজেলার খোট্টারচর এলাকায় একটি বেসরকারি নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের স্থান। একরের পর একর জমিতে চলছে বালু ভরাটের কাজ। স্থানীয়রা ও সচেতন মহল বলছে, প্রায় 1 মাস ধরে বালু উত্তোলন করায় দেবে গেছে সমুদ্র পাড়টি।
এমন অবস্থা চলতে থাকলে শিগগিরই শুরু হবে ভাঙন। সবচেয়ে বড় সৌন্দর্য হলো সি বিচ, সেই সমুদ্র সৈকতটায় এখন ডেবে যাচ্ছে বালি উত্তোলনের কারণে। প্রশাসন পর্যন্ত আমরা গেছি, কিন্তু এরা কোনো পদক্ষেপ নিয়েছে। যারা এই পর্যটন কেন্দ্রটিকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। অবশ্য নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীরা এ বিষয়ে কোনো কথা বলেনি। যেহেতু অনেক একটা বড় একটা প্রজেক্ট, আমরা যতটুকু জানি অবশ্যই বলার চেষ্টা করি। তারপরে এমন কোনো তথ্য যেগুলো জানি না, যেহেতু আপনাদেরকে অবশ্যই আমরা সত্য তথ্যগুলো দিলে সবচেয়ে ভালো। তবে প্রতিষ্ঠানটির মিডিয়ার দায়িত্বে থাকা ব্যবস্থাপকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান অবৈধভাবে নয়, জেলা প্রশাসকের অনুমতি নিয়েই বালু উত্তোলন করা হচ্ছে। জেলা প্রশাসন এটাকে টেক কেয়ার করতেছে। আমরা নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য অলওয়েজ 1.20 কিলোমিটারের বাইরে থেকে বালু উত্তোলন করা হচ্ছে, যাতে কিনা শিবসন্ধ্যা বীজ ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে জেলা প্রশাসক বলছেন তার নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে কোম্পানিটি। সমুদ্রের বালিতে আমার অনুমতি দেওয়ার অবকাশই নেই, সুতরাং এরকম কোনো কিছু বলে থাকলে তারা বিভ্রান্ত ছড়াচ্ছেন। আমরা এই বিষয়টা আপনি বললেন, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। এদিকে জেলা প্রশাসকের এমন বক্তব্যের প্রেক্ষিতে ফিরোজ চৌধুরীকে ফোনে আবারও প্রশ্ন করা হলে আগের অবস্থান থেকে সরে অনুমতির ব্যাপারে অপারগতা প্রকাশ করেন। সব কোশ্চেনের উত্তরটা আমার কাছে সবসময় থাকেও না ভাই। আমি আবার ওই সংশ্লিষ্ট যারা যে এটা প্রপারলি জানে তার সাথে কথা বলে কিন্তু আবার আমি সেই ইনফরমেশনটা পাস করি। তো আমি জেনে নিয়ে আমি তোমাকে এটা জানাবো। 307 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য বর্তমানে 100 একর জমিতে বালু ভরাটের কাজ চলছে। পরবর্তীতে আরও 200 একর জমিতে বালু ভরাট করা হবে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। কুষ্টিয়া আর ঝিনাইদহে নানা আয়োজনে চলছে কালী পূজা। দূর দূরান্ত থেকে আসা ভক্তদের পদচারণায় মুখরিত মন্দিরগুলো, সেই সঙ্গে বিভিন্ন পসরা সাজিয়ে বসেছে মেলাও। এদিকে সনাতন ধর্মাবলম্বীদের পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ। যশোর প্রতিনিধি SM রাশেদ ও ঝিনাইদহ থেকে লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বাজছে ঢাকার ঢোল, কীর্তনের সুরে চলছে আরাধনা। কুষ্টিয়ার খোকসায় 500 বছরের পুরানো ঐতিহ্যবাহী কালী মন্দিরে চলছে 3 দিন ব্যাপী পূজা। সোমবার গভীর রাতে ঢাকের তালে তালে মহিষ ও পাঠা বলির মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। মনের বাসনা পূরণের জন্য দূর দূরান্ত থেকে হাজারো ভক্ত ভিড় জমান মণ্ডপে। পাশাপাশি বসেছে মেলা, চুরি, ফিতা, খেলনা সহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। মেলা চলবে আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত। মানতটা পূরণ হয়েছে, এই কারণে আমি আসছি। আয়সা মায়ের কাছে একজোড়া কবুতর দিচ্ছি। কালিমার কাছে আমার ছেলের জন্য মানত করছিল, মানে বাচ্চা যাতে ভালোভাবে হয় এর জন্যই। হিন্দু মুসলমান সবাই মিলে এই মেলাকে উপভোগ করছি। পূজা ও মেলা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমাদের নিজস্ব যে ব্যবস্থা, এর বাহিরেও আমরা ওখানে গ্রাম পুলিশ এবং ওইখানকার কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সবাইকে সাথে নিয়ে এই ব্যাপারে নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। প্রতি বছরের মতো ঝিনাইদহের মঠবাড়িতে একসাথে 83টি কালী প্রতিমা স্থাপনের মাধ্যমে অনুষ্ঠিত হলো কালী পূজা। 16 জন ব্রাহ্মণ পুরোহিত এই পূজা করেন। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর বারিধারায় ফুটপাতের চায়ের দোকানে বেপরোয়া বাস, নিহত 2 জন, চালক পলাতক। বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজে যাত্রীদের দুঃস্বপ্নে পরিণত টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা। অসহায় মেয়র, ঠিকাদার প্রতিষ্ঠানের উদাসীনতাকে দুষছেন সব পক্ষ। কর্ণফুলী নদীর অবৈধ দখলে গত 1.5 দশকে কয়েক হাজার কোটি টাকা ক্ষতি দাবি। উচ্ছেদ অভিযান আরও জোরদারের আহ্বান বিশেষজ্ঞদের। নিরীহ মানুষকে হয়রানি না করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ। সাহসিকতার জন্য পুলিশ সপ্তাহে পদক পেয়েছেন 349 জন। এবং ফার্মাস ব্যাংকের নতুন নামে যাত্রা গ্রাহকের আস্থা ফেরানোর সুযোগ, বলছেন অর্থনীতিবিদরা। নয়া কর্তৃপক্ষের অন্যতম চ্যালেঞ্জ ঋণের টাকা ফেরত পাওয়া। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।